আজ ক্লাস 12-এর স্টুডেন্টদের আমি নতুন একটা বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টার নাম হচ্ছে বায়ুমণ্ডলীয় সঞ্চালনের আধুনিক ধারণা, মডার্ন কনসেপ্ট অফ ওয়েদার সার্কুলেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এর আগে তোমরা কখনো পড়োনি, পড়েছো হয়তো কিছুটা, কিন্তু অন্যভাবে পড়েছো। তো সেই আধুনিক কনসেপ্ট বা মডার্ন কনসেপ্ট ওয়েদার সার্কুলেশনের ক্ষেত্রে সেই তিনটে মডার্ন কনসেপ্ট কি সেটা আগে আমরা জেনে নিই। 1 নম্বর হচ্ছে ত্রিকোষ তত্ত্ব, 2 নম্বর হচ্ছে রশ্মি তরঙ্গ, আর 3 নম্বর হচ্ছে ওয়াকার সার্কুলেশন বা ওয়াকার সঞ্চালন। তাহলে তিনটে উল্লেখযোগ্য আধুনিক ধারণা হলো ত্রিকোষ তত্ত্ব, রশ্মি তরঙ্গ আর ওয়াকার সার্কুলেশন। তো এক এক করে তিনটে তত্ত্ব সম্পর্কে আমি তোমাদের বলবো। প্রথমে আসি ত্রিকোষ তত্ত্ব। এই যে ত্রিকোষ তত্ত্ব, যার এই মতবাদের উপস্থাপন করেছিলেন পল ম্যান, বিজ্ঞানী পল ম্যান। এই ত্রিকোষ তত্ত্বের মধ্যে আছে 1 নম্বর হচ্ছে হ্যাডলির কোষ। বিজ্ঞানী হ্যাডলি এটা আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে হয়েছে হ্যাডলির কোষ। 2 নম্বর হচ্ছে ফ্রেল কোষ, বিজ্ঞানী ফ্রেল এটা আবিষ্কার করেছিলেন। আর 3 নম্বর হচ্ছে মেরু কোষ বা পোলার সেল। এবার এই তিনটি জিনিস কি আসে দেখো। প্রথমে আমি একটা ছবি এঁকেছি। তোমরা ছোটবেলায় কিন্তু চাপ বলয় পড়ে এসছো। এই যে বায়ুমণ্ডলীয় সঞ্চালন বলছি, এই জিনিসটাকে কি? আমাদের পৃথিবীতে কতগুলো স্থায়ী চাপ বলয় আছে, এবং বায়ু উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে অনুভূমিকভাবে বা উলম্বভাবে প্রবাহিত হয়। এটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় সঞ্চালন। এই যে বায়ুমণ্ডলীয় সঞ্চালনটা হয়, সেই আধুনিক ধারণাগুলো এবার বলব। তা আমাদের কিছু স্থায়ী যে চাপ বলয় আছে, তোমরা নিচের ক্লাসে পড়ে এসছো, 4টে উচ্চচাপ বলয় আর 3টে নিম্নচাপ বলয় আছে। এবং কোথায় কোন চাপ বলয় কেন সৃষ্টি হলো, এগুলো কিন্তু এখানে এখন আলোচনার বিষয় নয়। এবং এগুলো তোমরা যে চাপ বলয়গুলো কোথায় কি এবং কেন হয় সেগুলো সব কিন্তু পড়ে এসছো। তো আমি এবার তোমাদেরকে আলোচনার সাপেক্ষে যদি কিছু আসে আমি সেগুলো তোমাদেরকে বলবো। দেখো, প্রথম আসি হ্যাডলির কোষ। হ্যাডলির কোষটা বলছে অক্ষাংশগতভাবে বিস্তার হলো 0 থেকে 30 ডিগ্রি উত্তর, 0 থেকে 30 ডিগ্রি দক্ষিণ। এইটুকু অংশের মধ্যে বায়ুর যে সঞ্চালন ঘটে সেটাই হচ্ছে হ্যাডলির কোষ। কিভাবে? নিরক্ষীয় অঞ্চলের কাছে নিম্নচাপ আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। আমরা আগেই জানি এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে বলে এখানে নিম্নচাপ, খুব সংক্ষেপে বললাম। আর কর্কটীয় মকরীয়র কাছে সবসময় উচ্চচাপ বিরাজ করে, কারণ এই গরম বায়ু ওপরের দিকে উঠে শীতল হলে আবার ভারী হয়ে নিচের দিকে ওই কর্কটীয় মকরীয়র কাছে জমে। সেই জন্য নিরক্ষীয় অঞ্চলের কাছে নিম্নচাপ আর কর্কটীয় মকরীয়র কাছে উচ্চচাপ বিরাজ করে। তা আমরা সবাই জানি যে দুই উচ্চচাপ বলয় সবসময় নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আকর্ষিত হয়। বলছে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পশ্চিম আয়ন বায়ু রূপে এই দুই উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে ওই নিম্নচাপের ওখানে এসে মিলিত হয়। তাহলে দুদিক থেকে বায়ু আসার পর এখানে আসার পরে কি হলো? আবার কিন্তু গরম হলো। গরম হয়ে ওপরের দিকে উঠতে শুরু করে এবং বলছে এটা 12-14 ট্রপোস্ফিয়ারের 12-14 কিলোমিটার ওই জায়গায় এই বায়ুটা উঠে গেলে না কি হয়? কেন্দ্রাতিক শক্তি। কেন্দ্রাতিক শক্তি তোমরা জানো, বাইরের দিকে শক্তি, একটা কোরিওলিসিস বল কাজ করে। এখানেও কিন্তু এগুলো পড়ে এসছো। কোরিওলিসিস বলটা কি? যে গতিশীল বস্তুর ওপরে কাজ করে এবং যেখানে যত বেশি সমকোণ পাবে, একদম খাড়া দেয়ালের মতো পাবে, সেখানে কোরিওলিসিস বলের প্রভাবটা বেশি হবে। এবং কোরিওলিসিস বলের প্রভাব হতে গেলে মিনিমাম প্রভাব 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মিনিমাম হয়। 0 থেকে 5-এর মধ্যে কিন্তু কোরিওলিসিস বলের প্রভাবটা বোঝা যায় না, কারণ এটা গতিশীল বস্তুর উপরে প্রভাব বিস্তার করে। সেগুলো ছোটবেলায় পড়ে এসছো। তা বলছি এই উষ্ণবায়ুটা যখন ওপরের দিকে উঠে যায়, ওপরের দিকে উঠে গেলে একটু কোরিওলিসিস বলের প্রভাব পায়। এই কোরিওলিসিস বলের প্রভাবে
কেন্দ্রাতিক শক্তির জন্য বায়ুগুলো ছিটকে ওপরের দিকে উঠে গেলে তখন কি হয়, শীতল ও ভারী হয়ে আবার এই কর্কটীয় মকরীয়র কাছে এসে জমে। জমলো, আবার কি হলো, জমে উচ্চচাপের সৃষ্টি হলো, সেখান থেকে গিয়ে আবার নিম্নচাপের দিকে গিয়ে আসবে, আবার নিম্নচাপে গিয়ে ওই বায়ুটা গরম হয়ে আবার উপরের দিকে উঠবে। এই টোটাল প্রসেসটা 0 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই সার্কুলেশনটা চলে এবং একবার উপর থেকে নিচে আসছে, আবার নিচ থেকে ওপর দিকে যাচ্ছে। এই পদ্ধতিটার নাম হচ্ছে পরিচালন পদ্ধতি। সেই জন্য এটাকে হ্যাডলির কোষ বা তাপীয় কোষ বা পরিচালন কোষ বা পরিচালন কক্ষও বলা হয় এবং বিজ্ঞানী হ্যাডলি এটা আবিষ্কার করেছিলেন বলে এর নাম হয়েছে হ্যাডলির কোষ। এর অক্ষাংশগত বিস্তার 0 থেকে 30 উভয় গোলার্ধে। বোঝা গেল? নেক্সট দেখো ফ্রেল কোষ। এটা আবার বলছে 30 থেকে 60 ডিগ্রি উত্তর এবং 30 থেকে 60 ডিগ্রি দক্ষিণ এই অক্ষাংশের মধ্যেই এটা চলাচল করে। কি করে? আমরা আগেই জানি কর্কটীয় মকরীয়র কাছে উচ্চচাপ আর সুমেরুবৃত্তীয় কুমেরুবৃত্তীয়র কাছে নিম্নচাপ। সুমেরুবৃত্তীয় কুমেরুবৃত্তীয়র কাছে কেন নিম্নচাপ তোমরা ছোটবেলায় পড়ে এসছো, সেইগুলো এখন ব্যাখ্যা করতে গেলে কিন্তু আর হবে না। তবু বলছি সুমেরুবৃত্তীয় কুমেরুবৃত্তীয়র এই উচ্চচাপ আর এই উচ্চচাপ অর্থাৎ কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে যখন বায়ুগুলো নিম্নচাপের দিকে যায় তখন সুমেরুবৃত্তীয় নিম্নচাপ আর কুমেরুবৃত্তীয় নিম্নচাপের ওখানে কিন্তু কোরিওলিসিস বলের প্রভাবটা আরো বেশি, সেই জন্য বায়ুগুলো ছিটকে ওপরের দিকে চলে যায়, তার ফলে এখানে হয়ে যায় নিম্নচাপ। তাই বলছে এই কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু যখন সুমেরুবৃত্তীয় এবং কুমেরুবৃত্তীয় নিম্নচাপের দিকে পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং উত্তর পূর্ব পশ্চিমা বায়ু। আগেরটা কি হয়েছিল? আয়ন বায়ু, কারণ আমরা জানি 0 থেকে 30 এর ক্ষেত্রে আয়ন বায়ু প্রবাহিত হয় আর 30 এর পর থেকে হয়ে যায় পশ্চিমা বায়ু। সেই জন্য বলছে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্তীয় কুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু ওই নিম্নচাপের দিকে গিয়ে মিলিত হয়। এবার কি হলো, এখান থেকে ঠান্ডা বায়ু যখন এখানে গেল, এটা নিম্নচাপ মানে গরম, এই বায়ুটা উষ্ণ হয়ে গেল, প্লাস এখানে কোরিওলিসিস বলের প্রভাবটা বেশি, কারণ যত উপরের দিকে যাওয়া যাবে তত আস্তে আস্তে কিন্তু এরকম সমকোণ হয়ে যাচ্ছে, তার মানে বায়ুটা বেশি ধাক্কা খেতে পারবে। সেই জন্য বলছে কর্কটীয় মকরীয় তুলনায় কিন্তু সুমেরুবৃত্তীয় কুমেরুবৃত্তীর কাছে কোরিওলিসিস বলের প্রভাবটা বেশি। তারপরে কি হচ্ছে, এই শীতল বায়ু যখন উষ্ণ জায়গায় যাচ্ছে সেটা কি হয়ে গেল, গরম হয়ে ওপরে উঠছে, প্লাস কোরিওলিসিস বলের জন্য ছিটকে গিয়ে ওপরের দিকে চলে যাচ্ছে। উপরে গিয়ে কি হচ্ছে, সেই বায়ু দিয়ে আবার শীতল ও ভারী হয়ে আবার মেরুর দিক থেকে এসে ওই কর্কটীয় মকরীয়র কাছে কিন্তু জমছে। তোমাদের প্রশ্ন হচ্ছে আগে তো সুমেরুবৃত্তীয় কুমেরুবৃত্তীয়, তাহলে সেখানে জমছে না কেন? আমি আগেই বলেছি ওখানে কোরিওলিসিস বলের প্রভাবটা বেশি, সেই জন্য ছিটকে যায় বেশি, সেই জন্য ওপর থেকে নিচের দিকে নামার সময় ছিটকে গিয়ে আবার কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপের কাছে এটা জমছে, জমে আবার সুমেরুবৃত্তের কাছে যাচ্ছে, সুমেরুবৃত্ত গিয়ে আবার গরম হয়ে ওপরের দিকে উঠছে, আবার কোরিওলিসিস বলের জন্য ছিটকে গিয়ে ওপর থেকে আবার সেই ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে গিয়ে জমছে। এই ঘটনাটা 30 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে হয়, অর্থাৎ কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্তীয় কুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের মধ্যে এই বায়ুর সঞ্চালনটা ঘটে বলে এটার নাম হয়েছে ফ্রেল কোষ। বিজ্ঞানী ফ্রেল এর নামকরণ করেছিলেন। আর অক্ষাংশগত বিস্তার হলো 30 থেকে 60। এই যে আমি বললাম মেরু হ্যাডলির কোষ, এই হ্যাডলির কোষের ফলেই কিন্তু আমাদের আয়ন বায়ুর সৃষ্টি হয়েছে এবং অশ্বক্ষাংশ তোমরা নিচের ক্লাসে পড়েছো, সেই অশ্বক্ষাংশের ঘটনা কিন্তু এই হ্যাডলির কোষের জন্য হয়। ঠিক তেমনিভাবে ফ্রেল কোষের জন্য কিন্তু আমাদের পশ্চিমা বায়ুর সৃষ্টি হয়। আর লাস্ট হচ্ছে মেরু কোষ। মেরু কোষটা কি বলছে, 60 থেকে 90 উভয় গোলার্ধে 60 থেকে 90 এর মধ্যে যে বায়ু চলাচল করে সেটাই হচ্ছে মেরু কোষ। কিরকম দেখো, দুই মেরুতে সবসময় সূর্যরশ্মি তীর্যভাবে পড়ছে, ঠান্ডা, তার মানে উচ্চচাপ। ওই উচ্চচাপ থেকে বায়ু কোথায় আসছে, নিম্নচাপ, অর্থাৎ সুমেরুবৃত্তীয় কুমেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে। যেই ঠান্ডা বায়ু এই গরম জায়গায় ঢুকে যাচ্ছে তখন বায়ুটা কি হয়ে যাবে, উষ্ণ এবং হালকা। তখন কি হবে, ওই উষ্ণ হালকা বায়ু আবার উপরের দিকে উঠে যাবে, উঠে যাওয়ার ফলে কি হচ্ছে, ওই কোরিওলিসিস বল কেন্দ্রাতিক বলের প্রভাবে
উপরের দিকে উঠে যাওয়া বায়ু শীতল ও ভারী হয়ে যখন আবার সুমেরু বৃত্তি ও কুমেরু বৃত্তের কাছে নিচে নামে, তখন ওই কোরিওলিসিস বলের প্রভাবে আবার ছিটকে গিয়ে কিন্তু ওই মেরুর দিকে চলে যায়। তাহলে মেরু থেকে সুমেরু বৃত্তীয় কুমেরু বৃত্তীয়, আবার সুমেরু বৃত্তীয় কুমেরু বৃত্ত থেকে মেরু, এই দুটো জায়গার মধ্যে কিন্তু শীতল বায়ু এবং উষ্ণ বায়ু অর্থাৎ উচ্চচাপ নিম্নচাপের মধ্যে এটা চলাচল করে বলে এর নাম হয়েছে মেরুকোষ, যার অক্ষাংশগত বিস্তার 60 থেকে 90। তাহলে ত্রিকোষ তত্ত্ব, যার উপস্থাপক কে পলম্যান, সেই তিনটে সূত্রের মধ্যে 1 নম্বর হচ্ছে হ্যাডলি কোষ, যার অক্ষাংশগত বিস্তার 0 থেকে 30, এর মধ্যে বায়ু সঞ্চালন করছে। ফ্রেল কোষ 30 থেকে 60, এর মধ্যে বায়ু সঞ্চালন হচ্ছে। আর 60 থেকে 90 সেটা হচ্ছে মেরুকোষ। তাহলে মডার্ন কনসেপ্টের মধ্যে এই তিনটের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই মেরুকোষের জন্য কিন্তু আমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করে। এবার আসছি রসবি তরঙ্গ। এটা কিন্তু তোমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রসবি তরঙ্গটা কি বলছে? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে যেখানে বায়ুচাপের ঢালের শক্তি এবং কোরিওলিসিস বলের শক্তির পরিমাণটা সমান, এই সমান হওয়ার ফলে একটা বায়ু প্রবাহিত হয়, যে বায়ুটার নাম জিওট্রফিক বায়ু। তোমরা ক্লাস 10-এ পড়েছো, জেট বায়ু হচ্ছে জিওট্রফিক বায়ু। এই জেট বায়ুটা সবসময় ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তর দিয়ে যায়, এবং কোন দিক থেকে কোন দিকে যায়? পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। সেই জন্য কিন্তু এই জিওট্রফিক বায়ু অবশ্যই একটা পশ্চিমা বায়ু, কারণ পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। বুঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে, এই পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 মিটারের উপর দিয়ে প্রবাহিত হয়। 500 মিটার উপর দিয়ে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপর দিয়ে কেন এই জিওট্রপিক্যাল বায়ুটা প্রবাহিত হয় সেটা আমি পরে বলছি এই 500 মিটারের উপর দিয়ে জিওট্রপিক্যাল বায়ুটা প্রবাহিত হওয়ার সময় দেখা যাচ্ছে সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এই যেহেতু সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে, এটা প্রথম দেখেন বিজ্ঞানী রসবি, সেই জন্য ওই বায়ুটার নাম হয়ে গেছে রসবি তরঙ্গ। তাহলে জিওট্রপিক বায়ু অবশ্যই পশ্চিমা বায়ু, এবং ওই জিওট্রপিক বায়ুটা আমাদের ভূপৃষ্ঠের ওপরে 500 মিটার ওপর থেকে প্রবাহিত হচ্ছে, এবং প্রবাহিত হওয়ার সময় দেখা যাচ্ছে যে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। ওই এঁকে বেঁকে সাপের মতো দীর্ঘ সংকীর্ণ বায়ুটা প্রবাহিত হয়, তখন বিজ্ঞানী রসবি ওই এঁকে বেঁকে যাওয়াটা লক্ষ্য করেছিলেন বলে তার নাম অনুসারে ওই জিওট্রপিক বায়ুটার নাম হয়েছে রসবি তরঙ্গ। আর ওই জিওট্রপিক বায়ুর গতিবেগ যখন 90 থেকে 500 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে জেট স্ট্রিম। দেখো, একটার সঙ্গে একটা রিলেটেড। যখন ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার দিয়ে ওপর দিয়ে জিওট্রপিক বায়ু প্রবাহিত হচ্ছে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে, সেই জন্য জিওট্রপিক বায়ু অবশ্যই পশ্চিমা বায়ু, এবং ওই স্তর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিজ্ঞানী রসবি দেখেন ওটা সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, সেই জন্য বিজ্ঞানী ওর নাম দিয়েছিলেন রসবি তরঙ্গ। এবং ওই বায়ুটার গতিবেগ যখন 90 থেকে 500 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে জেট স্ট্রিম। তা এখন আমি আসি রসবি তরঙ্গ। এই যে ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কেন, আর এঁকে বেঁকে যাচ্ছে কেন? বিজ্ঞানীদের বলছে যে এই যে হিমালয়, রকি, আন্দিজ, আল্প পর্বতগুলো তো আমাদের ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে বেড়ে গেছে উত্তর দিকে, অর্থাৎ উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য বরাবর বিস্তার। তো বলছে ওই জিওট্রপিক বায়ু বা পশ্চিমা বায়ুটা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সময় যদি কোনো পর্বত সামনে অবস্থান করে, দেখো আমি একটা ছবি এঁকেছি, ধরো এই জিওট্রপিক বায়ুটা প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার পথে ধরো এখানে কোনো একটা পর্বত অবস্থান, কুয়াপাতের পর্বত পড়লো, তাহলে এই বায়ুটা কি হবে? বলছে পর্বতের ঢাল বরাবর আস্তে আস্তে উত্তর দিকে উঠে যাবে, আবার উপরের দিকে ওঠার পর ঢাল বরাবর আবার নিচের দিকে নামবে। তাহলে কি হলো? দেখো এই যে বায়ুটা প্রবাহিত হচ্ছিল জিওট্রপিক বায়ু, প্রবাহপথে বাধা পাওয়ার ফলে বা পর্বতের অবস্থানের ফলে
পর্বতের ঢাল বরাবর কিন্তু অনেকটা উপরে উঠে গেল, আবার উপরে উঠে যাওয়ার পর অনেকটা নিচে নেমে গেল। তার কি হয়ে গেল? তার মানে অনেকগুলো তরঙ্গ মানে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। তারপরে কি হচ্ছে, এর অক্ষাংশগত কিন্তু বিস্তারটাও লক্ষ্য করতে পারা যায়। যখন এখানে ছিল সেখানে অক্ষাংশ একরকম ছিল, যেই পর্বতের ওপর দিকে উঠে গেল তার মানে অক্ষাংশটা অনেকটা উপরে উঠে গেল। এই অক্ষাংশগত বিস্তারও বেড়ে যায়, প্লাস তরঙ্গের দৈর্ঘ্যটাও অনেক বেড়ে যায়। যখন তরঙ্গের দৈর্ঘ্য বেড়ে যায় বা অক্ষাংশগত বিস্তারটা বেড়ে যায় তখন তাকে আমরা বলি লো জোনাল ইন্ডেক্স। আর যখন জিওট্রপিক বায়ু বা পশ্চিম বায়ুটার প্রবাহপথে কোনো বাধা পায় না তখন দৈর্ঘ্যটাও কমে যায় এবং অক্ষাংশগত বিস্তারটাও কমে যায়, তখন সেটাকে বলা হয় হাই জোনাল ইন্ডেক্স। তাহলে আবার বলছি, জিওট্রপিক বায়ুর প্রবাহপথে বাধা পেলে বা পর্বতের দ্বারা বাধা পেলে বায়ুটার কি হয়, তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণটা বেড়ে যায় বা অক্ষাংশগত বিস্তারটা বেড়ে যায়, তখন সেটাকে বলা হয় লো জোনাল ইন্ডেক্স। আর যখন চলার পথে বাধা কম পায়, সোজা পথে প্রবাহিত হয়, এঁকে বেঁকে কম হয়, তখন তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যায়, অক্ষাংশগত বিস্তারটা কমে যায়, তখন সেটাকে বলা হয় হাই জোনাল ইন্ডেক্স। এখনো অবধি আমরা উত্তর এবং দক্ষিণ গোলার্ধ মিলে 3টে রসবি তরঙ্গের সন্ধান পেয়েছি। এবং এই যে যখন তরঙ্গ এই যে ওপরে উঠছে বা এই নামছে, যখন ওপরের দিকে উঠছে তখন কিন্তু নাক্ষিতোষ্ণ ঘূর্ণবাত বা প্রতীক ঘূর্ণবাত, আবার যখন নিচের দিকে নামছে তখন ঘূর্ণবাতের সৃষ্টির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করে এই রসবি তরঙ্গ। তাহলে এটা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে আমাদের উল্লেখযোগ্য আর একটা ওয়াকার সঞ্চালন। বিজ্ঞানী ওয়াকার এটা আবিষ্কার করেছিলেন। বলছে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ, আবার নিম্নচাপ থেকে ওপর দিকে উঠতে উঠতে আবার উচ্চচাপের দিকে এই সার্কুলেশনটা হয়। এই জন্য এটাকে বিজ্ঞানী ওয়াকার আবিষ্কার করেছিলেন বলে এটা ওয়াকার সঞ্চালন। কিভাবে হয় এবার দেখ। বলছে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের অবস্থা, প্রশান্ত মহাসাগরের উপরে যে নিরক্ষীয় অঞ্চলটা আছে, নিরক্ষরেখার আশেপাশে এই ওয়াকার সঞ্চালনটা লক্ষ্য করতে পারা যায়। কিভাবে দেখো, বলছে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে দক্ষিণ আমেরিকা বা উত্তর আমেরিকা আছে, আর প্রশান্ত মহাসাগরের যে ছবিটা দেখো পশ্চিম দিকে আছে অস্ট্রেলিয়া, ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়া। বলছে এই হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগর। বলছে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে সাধারণত দক্ষিণ আমেরিকার উপরে বলছে অবস্থান করে উচ্চচাপ, আর প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে অস্ট্রেলিয়ার উপরে অবস্থান করে নিম্নচাপ। কেন? দুটোই তো নিম্নচাপ হওয়া উচিত ছিল, নিরক্ষরেখার আশেপাশে মানে দুটো জায়গায় গরম, কিন্তু কেন হচ্ছে না? বলছে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে দক্ষিণ আমেরিকার উপরে উচ্চচাপ কেন হচ্ছে? বলছে প্রশান্ত মহাসাগরের তলা দিয়ে অর্থাৎ গভীর, অনেক গভীর দিয়ে শীতল জল ওপরের দিকে উঠে এসছে। এই শীতল জল গভীর থেকে ওপরের দিকে উঠে আসার পরে এই জায়গাটা শীতল হয়ে গেছে, তার মানে উচ্চচাপ। আর অপর দিকে অস্ট্রেলিয়ায় তখন নিম্নচাপ। তখন কি হচ্ছে, বা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে নিম্নচাপ, তখন হচ্ছে কি ওই প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে ওই শীতল বায়ুটা আস্তে আস্তে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে অর্থাৎ অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হতে থাকে। এই যে আমি লাল কালি দিয়ে দেখিয়েছি, এই শীতল বায়ুটা যখন পশ্চিম দিকে গেল, এখানে কি হয়ে গেল, গরম, তার মানে শীতল বায়ুটা গরম হয়ে গেল। এই গরম বায়ুটা আবার কিন্তু উপরের দিকে উঠে যাবে। এই গরম বায়ুটা যখন উপরের দিকে উঠলো তখন শীতল বায়ুর সংস্পর্শে এসে এখানে কিন্তু মারাত্মক ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পর ওই বায়ুটা কিন্তু শুষ্ক হয়ে যায়, জলীয় বাষ্প আর নেই। প্রশান্ত মহাসাগর থেকে যখন শীতল অবস্থায় এসেছিল তখন ওতে কি ছিল, প্রচুর জলীয় বাষ্প ছিল। তারপরে কি হচ্ছে, ওই জলীয় বাষ্পটা যখন শীতল বায়ুর সংস্পর্শে এসে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর জলীয় বাষ্পটা কমে গেল, তখন ওই শুষ্ক বায়ুটা কি হলো, ট্রপোস্ফিয়ারের স্তর দিয়ে আবার পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হতে হতে কি হলো, যেহেতু ওপর দিকে যাচ্ছে বলে ওই বায়ুটা আবার শীতল হলো, শীতল ভারী হয়ে আবার প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে নেমে গেল। এই যে টোটাল একটা সঞ্চালন কিন্তু কমপ্লিট হলো। আবার সেই প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক বা দক্ষিণ আমেরিকার ওখানে গিয়ে আবার উচ্চচাপ হলো, ওই বায়ু আবার অস্ট্রেলিয়ার দিকে গেল, ওই গরম হয়ে আবার সে ওপরে উঠলো, ওখানে উঠে বৃষ্টি হয়ে
শুষ্ক হলো, শুষ্ক বায়ুটা আবার ট্রপোস্ফিয়ারের স্তর দিয়ে গিয়ে আবার শীতল হয়ে নিচের দিকে আবার প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে নেমে গেল। এই যে টোটাল একটা মানে সিস্টেম বা সার্কুলেশনটা তখন কমপ্লিট হয়। বিজ্ঞানী ওয়াকার এটা আবিষ্কার করেছেন বলে এটাকে বলা হয় ওয়াকার সঞ্চালন, বা এটাকে বলা হয় সার্দার্ন অ্যাসিলেশন, সংক্ষেপে যাকে বলা হয় এনসো। এনসো কি? এই টোটাল যে সঞ্চালন বা সার্কুলেশন হলো এটাকে সংক্ষেপে বলা হয় এনসো বা সার্দার্ন অ্যাসিলেশন, বা একে বলা হয় দক্ষিণী দোলন। এটা কিন্তু মনে রাখবে। এবং এই ওয়াকার সঞ্চালন যখন সক্রিয় অবস্থায় থাকে তখন এই ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার উপরে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আবার যখন এটা নিষ্ক্রিয় হয়ে যায় তখন ভারত সহ অস্ট্রেলিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে কিন্তু খরা হয়। এই জন্য ভারতের মৌসুমী বায়ুর স্থায়িত্ব, আগমন কিন্তু অনেক সময় এই ওয়াকার সার্কুলেশনের সক্রিয়তার উপর ডিপেন্ড করে। তাহলে এই আধুনিক ধারণাগুলো আমি বললাম, অবশ্যই কিন্তু এটা বই থেকে পড়বে। ধন্যবাদ।